বাবা রাগী কণ্ঠে বলল, অন্যত্র বিয়ে দেওয়ার হলে তোমাকে এই শর্ত দিতাম না। অর্ণ ভাইয়ার বাবা অরণ্য ভাইয়াকে বলল, আচ্ছা যা অরণ্য, তোকে পিএইচডি করতে হবে না। তুই না 1 ইয়ার এমবিএ করবি, তাই বাইরে থেকে করায় তাহলেই তো হলো। তারপর বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। বাবা উত্তর দিল, হ্যাঁ হবে, তবে ইউনিভার্সিটির আর রেজাল্ট দুটোই ভালো হতে হবে। অরণ্য ভাইয়া দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, আমি রাজি। আমি ওনাকে দেখিয়ে দিতে চাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আচ্ছা, আমি কি হঠাৎ অনেক সুন্দরী হয়ে গিয়েছি যার জন্য অর্ণ ভাইয়ার মতো মানুষ আমায় ভালোবাসে? কিন্তু আমার তো নিজের মধ্যে কোনো চেঞ্জই চোখে পড়ছে না। সেই পিঠ পর্যন্ত লম্বা চুল, ফর্সা গায়ের রং, গাঢ় বাদামি বনির চোখ, দীপ ভাইয়ার বলা ঠাকুরমার ঝুলির পেতনির মতো সেই নাক, মার বলা বিড়াল মার্কা সেই চেহারা, নীরার বলা মাধবীলতা গাছের মতো বডি, কিছুই তো চেঞ্জ হয়নি। হাইটও তো সেম আছে, 5 ফুট 2 ইঞ্চি। ওয়েট, ও তো কিছুদিন আগে মাপলাম 52 কেজি আছে। কিছুই তো চেঞ্জ হয়নি। তাহলে আমি কি এই রূপে রূপবতী? না, তা কি করে হয়? ধরলাম মা, দীপ ভাইয়া, নীরা আমাকে খ্যাপানোর জন্য এগুলো বলে, কিন্তু অন্য কোনো ছেলেও তো আমায় সুন্দরী বলেনি। ইউনিভার্সিটির অ্যাডমিট হওয়ার পর থেকে নীরাকে এ পর্যন্ত 5টা ছেলে প্রপোজ করেছে। কোথায় আমাকে তো কেউ কোনো প্রপোজ করেনি। আরে প্রপোজ করবে তো দূরের কথা, আমার দিকে তো কেউ মনে হয় তাকিয়েও দেখে না। তাহলে অর্ণ ভাইয়ার মতো ছেলে আমায় কেন ভালোবাসে? এই জন্যই মনে হয় বলে যে সুন্দর লোকের পছন্দ ভালো না। আচ্ছা, ফুপিও কি সুন্দরী ছিল? তার সম্পর্কে তো আর কিছুই জানা হলো না। যাই, মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি। রুম থেকে বের হয়ে নিচে ড্রয়িং রুমে গিয়ে দেখি মা বসে বসে দেয়ালে ঝুলানো 55 ইঞ্চির স্মার্ট টিভির রিমোট চেপে একটার পর একটা চ্যানেল চেঞ্জ করছে তো করছেই, দেখার মতো কিছুই পাচ্ছে না। এটা আজকে শুধু না, মায়ের প্রতিদিনের কাজ এটা। এই টিভিতে দেখার মতো কিছু হয় যে মানুষ দেখবে? মালিকরা তো এগুলো চালায় কিভাবে আল্লাহই জানে। লস হয় না? নাকি তারা শপথ নিয়ে চ্যানেল খুলে যে যাই কিছু হয়ে যাক আমরা চ্যানেল বন্ধ করাবো না? চ্যানেলের মালিকদের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে মায়ের পাশে বসে মাকে সোজাসুজি প্রশ্ন করলাম, মা, আমার ফুপি আছে, আমি জানি না কেন? মা আমার দিকে তাকায়, তারপর টিভির দিকে তাকিয়ে টিভি অফ করে পুনরায় আমার দিকে তাকিয়ে বলল, আছে না, ছিল। নিরুপমা নামের তোর একটা ফুপি ছিল। আমি মায়ের মুখ থেকে ছিল ওয়ার্ডটা শুনে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ছিল মানে? ফুপিকে কি তেজ বোন করে দিয়েছে বাবা? না, তাকে মেরে ফেলা হয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি মেরে ফেলা হয়েছে ফুপিকে? কে মেরেছে ফুপিকে আর কেন? মায়ের শান্ত কণ্ঠের উত্তর, বাপ্পি মানে তোর ফুপির হাজবেন্ড, তোর ফুপা মেরেছে। আমি দ্বিগুণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ফুপা? কিন্তু কেন? মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বাবারা ছিল এক ভাই এক বোন। তোর বাবা ছিল বড় আর নিরুপমা ছিল ছোট। বাবা মা আর 2 ভাই বোনের খুব সুন্দর একটা পরিবার, যার মধ্যমণি ছিল নিরুপমা। বাবা মা আর ভাইয়ের আদরের ভালোবাসা নিরুপমা বড় হয়। আর্থিকভাবে তখন খুব একটা সচ্ছল ছিল না। তোর বড় বাবার এই জমির উপর করে যাওয়া টিনের বাড়িতে থাকতো, আর সংসার চলতো তোর দাদার প্রাইমারি স্কুলের মাস্টারের সামান্য বেতন দিয়ে। তোর দাদা নিজে শিক্ষক হয়, লেখাপড়াকে অনেক গুরুত্ব দিত। বেশ টানাপড়া সংসার হলেও ছেলে মেয়েদেরকে ভালো ভালো স্কুল কলেজে পড়িয়েছে। তোর বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে সেখানে চলে যায়। নিজের খরচ চালানোর জন্য টিউশনি শুরু করে। নিজের পড়া আর টিউশনি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। এদিকে নিরুপমাও বড় হয়ে যায়। আমার কলেজেই আমার এক ব্যাচ জুনিয়র ছিল। কলেজে পড়ুয়া সপ্তদর্শী নিরুপমা এতটাই রূপসী ছিল যে তাকে যে কেউ এক নজর দেখলে ঘুরে আবার দ্বিতীয়বার দেখতে বাধ্য। আমাদের কলেজের সবাই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ ছিল। অনেক ছেলে নিরুপমার জন্য পাগল ছিল। তাদের মধ্যে একজন ছিল বাপ্পি। তোর ফুপির ক্লাসমেট ছিল সে। সেই বয়সের এক ধনী কাপড় ব্যবসায়ীর ছেলে। ছেলে দেখতেও ছিল মাশাল্লাহ, লম্বা ফর্সা, ভালো স্বাস্থ্যের অধিকারী। বাকি ছেলেদের মতো সে নিরুপমাকে প্রথমে প্রপোজ করেনি। প্রথম নিরুপমার সাথে বন্ধুত্ব করে। নিজের সৌন্দর্য, মিষ্টি কথা আর কেয়ার দেখিয়ে নিরুপমার খুব ভালো বন্ধু হয়ে ওঠে সে। বন্ধুত্বের 1 বছর পর নিরুপমাকে প্রপোজ করে। এতদিনে নিরুপমাও বাপ্পির প্রতি দুর্বল হয়ে পড়ে।
প্রপোজ অ্যাকসেপ্ট করে নিরুপমা। তাদের রিলেশনের মাস দুয়েক পর বাবা জানতে পারে বাপ্পি তার বাবাকে দিয়ে বিয়ের প্রপোজ পাঠায়। তাদের পরিবারের কেউ শিক্ষিত ছিল না, শুধু বাপ্পিই কোনো রকম টেনে টুনে এসএসসির গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছিল, তাও আবার 19 বছর বয়সে। তাই বাবা মানে তোর দাদা তাদের সম্পর্ক মেনে নেননি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে বিয়ে হলো কিভাবে? মা উত্তর দিল, পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। একটু থেমে আবারও বলল, জানিস তোর বাবার খুব ইচ্ছে ছিল সালাম ভাইয়ের সাথে নিজের বোনের বিয়ে দেওয়ার। সালাম ভাই মানে নীরার বাবা? হ্যাঁ। আঙ্কেল ভালোবাসতো ফুপিকে? একবার ইউনিভার্সিটি ছুটির সময় তোর বাবা সালাম ভাইকে এই বাসায় ঘুরতে নিয়ে আসে। তখন সালাম ভাই নিরুপমাকে দেখে ভালোবেসে ফেলে, কিন্তু উনি কাউকে এই সম্পর্কে কিছু বলেনি। তোর বাবা ঠিক ধরে ফেলেছে এই বিষয়টা। পরে জিজ্ঞেস করলে স্বীকারও করে তোর বাবার কাছে। সাথে এও জানাই সে লেখাপড়া শেষ করে চাকরি পেলেই নিরুপমাকে বিয়ে করতে চায়, কিন্তু তার আগেই। মা অর্ধেক বলে থেমে গেল, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। আমি প্রশ্ন করলাম, ফুপিকে মারলো কেন? ফুপা তো ফুপিকে ভালোবাসতো, তাহলে কেন মারলো? মা আফসোস করে বলল, সবই ভাগ্য। বিয়ের মাসখানেক পর সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একদিন হঠাৎ বাপ্পিদের গোডাউনে আগুন লেগে যায়, আর ভেতরে থাকা সবকিছু আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। তারা ঋণে গলা গলা হয়ে যায়। আর তোর ফুপির শাশুড়ি এই দুর্ঘটনার জন্য দায়ী করে তোর ফুপিকে অত্যাচার শুরু করা হলো তার ওপর। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, এতে ফুপির কি দোষ? অশিক্ষিত মূর্খ কুসংস্কারে বিশ্বাসী তার শাশুড়িকে কে বোঝাতো? সব দোষ তোর ফুপির উপর ফেলে তার উপর নির্যাতন শুরু করেন। ফুপা তার মাকে কিছু বলতো না? বাপ্পি নিজে কিছু করার চেষ্টা করে, কিন্তু যেখানে মাস্টার্স পাশ করে লোকে বেকার ঘুরে, সেখানে এসএসসি পাশের সার্টিফিকেটে কি আর চাকরি মেলে? ব্যর্থ হলে অন্য বুদ্ধি বের করে। নিরুপমাকে চাপ দেয় তার বাবাকে বলে এই বাড়ির জমিটা তার নামে করে দেওয়ার জন্য। এই বাড়ি এটা বিক্রি করে সে টাকা দিয়ে সে আবার ব্যবসা দাঁড় করাবে, কিন্তু তোর ফুপি রাজি হয় না। একেই তো পালিয়ে এসেছিল, কোন মুখে আবার বাবা মা আর ভাইয়ের সামনে দাঁড়াবে? হয়তো তাকে ভালোবাসে বলে তাকে ক্ষমা করে দেবে, তার কষ্টের কথা শুনলে বাড়িটাও তাকে দিয়ে দেবে, কিন্তু তাও সে তা চাইতে পারেনি, কারণ সে জানতো বাবার এই ভিটে মাটিটাই শেষ সম্বল। এটা নিয়ে তাদের রাস্তায় দাঁড় করাতে পারে না সে। প্রথম প্রথম ভালো করেই বোঝাতো, কিন্তু রাজি না হলে গায়ে হাত তোলে। একদিন এই নিয়ে ঝগড়া করার সময় নিরুপমাকে প্রচণ্ড জোরে বাপ্পি থাপ্পড় মারে। সেই থাপ্পড়ের টাল সামলাতে না পেরে নিরুপমা গিয়ে পড়ে সোফার টেবিলের ওপর। টেবিলের কোণা লেগে মাথা কেটে মারা যায় নিরুপমা। আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ভালোবাসার কি মর্মান্তিক পরিণতি! মায়ের চোখও শুষ্ক নেই। আমি হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে প্রশ্ন করলাম, আর ফুপা তার কোনো শাস্তি হয়নি? মা নিজের শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে উত্তর দিল, সবাইকে বলে মাথা ঘুরিয়ে পড়ে মারা গিয়েছে, কিন্তু কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তার 3 দিন পর পাওনাদারের থেকে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার সময় কার অ্যাক্সিডেন্টে বাবা মা সমেত বাপ্পি মারা যায়। পরদিন টিভিতে বাপ্পির পরিবারের অ্যাক্সিডেন্টের মৃত্যুর খবর পেয়ে তোর বাবা দাদা দাদি পাগলের মতো ছুটে যায় সেই বাড়িতে। সেখানে গিয়ে পায় তাদের কাজের মেয়েকে। পালিয়ে যাওয়ার সময় মেয়েটাকে সাথে নেয়নি বলে মেয়েটা বেঁচে যায়। আর তার থেকেই তোর ফুপির মর্মান্তিক মৃত্যুর সম্পর্কে জানতে পারে। মা মেয়ে এই অকাল মৃত্যু সহ্য করতে না পেরে সেখানে স্ট্রোক করে মারা যায়। বছর না ঘুরতেই বাবাও তোর বাবাকে ছেড়ে চলে যায়। তখন সালাম ভাই আর তার মাই তোর বাবাকে সামলে নেয়, আর তারাই আমাদেরকে বিয়ে করায়। মন থেকে একটা কৃতজ্ঞতা চলে আসে আঙ্কেল আর নীরার মৃত দাদির উপর। আর ফুপিকে দেখতেও খুব ইচ্ছে করছে। নিজের ইচ্ছে পূরণ করতে মাকে পুনরায় জিজ্ঞেস করলাম, ফুপি কোনো ছবি নেই মা? মা নিজের শাড়ির আঁচলে বাঁধা চাবিটা খুলতে খুলতে বলল, তোর বাবা জানতো তুই আজকে সব জানতে চাবি, তোর ফুপিকে দেখতে চাবি, তাই এই চাবিটা দিয়ে গিয়েছে। মা আমার দিকে চাবিটা এগিয়ে দিলে আমি তা হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, এটা কিসের চাবি? কোনার যে রুমটা সবসময় বন্ধ থাকে ওইটা ওই রুমের চাবি। ওই রুমেই তোর দাদা দাদি আর ফুপির ছবি সহ আরো অনেক কিছু আছে। রাত ঠিক কটা বাজে আমার জানা নেই, জানার ইচ্ছেও নেই।
নিথর হয়ে রুম আর বারান্দার মধ্যে থাকা থাই গ্লাসটাতে হেলান দিয়ে বসে আছি আমি। হাতে ফুপির একটা ছবি, ফর্সা গায়ে নীল রঙের শাড়ি, বেনি করা হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো ডান কাঁধ দিয়ে সামনে এনে রাখা, কপালে ছোট একটা নীল টিপ, দুহাত ভর্তি নীল কাচের চুড়ি, মুখে মিষ্টি হাসির রেখা ফুটিয়ে দাঁড়িয়ে আছে। কি মায়াবী চোখ, কি মিষ্টি চেহারা তার। কেউ কিভাবে এমন একটা মিষ্টি মেয়েকে মারতে পারে? কথাটা ভেবে ছবিটার উপর হাত বুলাতেই চোখ দিয়ে আবারও অঝরে জল পড়তে শুরু করলো। আমি ফুপির ছবিটা বুকে জড়িয়ে আবারও কাঁদতে শুরু করলাম। তখনই বারান্দার ফ্লোরে থাকা আমার ফোনটা ট্রিং ট্রিং শব্দ করে বেজে উঠলো। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে লেখা লাল চোখা নামটা চোখের সামনে জল জল করে উঠলো। চোখের পানি মুছে কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম অর্ণব ভাইয়া। অর্ণব ভাইয়া ফোনের ওপাশ থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে নিজু? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমি কণ্ঠটা আরো একটু স্বাভাবিক করার চেষ্টা করে বললাম, কিছু হয়নি। কিছু সেকেন্ড পর অর্ণব ভাইয়া অস্থির কণ্ঠে প্রশ্ন করলো, তাহলে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আর তোমার হাতে ওটা কি? আমি আর কান্না আটকে রাখতে পারলাম না, হু হু করে কেঁদে দিলাম। কান্নারত কণ্ঠে অর্ণব ভাইয়াকে বললাম, ফুপির ছবি। অর্ণব ভাইয়া একটা নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, তুমি সব জেনেছো? আচ্ছা অর্ণব ভাইয়া, আমার জন্য যদি কখনো আপনার বা আপনার ফ্যামিলির কোনো ক্ষতি হয়, তখন কি আপনিও আমাকে? কথাটা শেষ করতে পারলাম না, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। অর্ণব ভাইয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, তোমার কি মনে হয় নিজু? আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, মানুষ হিসেবেও আপনি খুব ভালো, আপনি কোনো অপরাধ করতে পারেন না, কিন্তু তাও আমি জানি অর্ণব ভাইয়া এমনটা করবে না, কিন্তু তাও কেন এই প্রশ্ন করলাম আমি নিজেও জানি না। অর্ণব ভাইয়া শান্ত কণ্ঠে বলল, যাকে ভালোবাসা যায় তাকে শাসন করা যায়, কিন্তু মারা যায় না। তোমার ফুপি তোমার ফুপাকে ভালোবাসলেও তোমার ফুপা কখনো তোমার ফুপিকে ভালোবাসেনি। যদি তোমার ফুপা তোমার ফুপিকে ভালোবাসতো, তাহলে তোমার ফুপি যেমন তোমার ফুপাকে অভাবের দিনে ছেড়ে যায়নি, ঠিক তেমনি তোমার ফুপাও নিজের স্বার্থের জন্য তোমার ফুপির গায়ে হাত তুলতে পারতো না। একটু থেমে উনি প্রশ্ন করলো, তোমার বাবা আমাকে কিসের জন্য বাইরে পড়াশোনা করাতে চায় জানো? না। যাতে আমাদের বিজনেসের কোনো সমস্যা হলে আমি নিজের যোগ্যতায় আবার ঘুরে দাঁড়াতে পারি, কারো কাছে হাত পাততে না হয়, যাতে তোমার জীবন ফুপির মতন না হয়। আমি ধরা গলায় বললাম, জানেন বাবা ফুপির জন্য পাত্র ঠিক করেছিল, সালাম আঙ্কেল মানে নীরার বাবাকে। আঙ্কেল ফুপিকে ভালোবাসতো, কিন্তু কেন অর্ণব ভাইয়া, কেন ফুপিকে ভালোবেসে এত কষ্ট পেতে হলো? বলেই আবারও অঝরে কান্না শুরু করে দিলাম। নিঝুম প্লিজ কান্না থামাও। এভাবে কান্না করলে এভাবে কান্না করলে তোমার মাথা ব্যথা করবে। প্লিজ কান্না থামাও। দেখো, এভাবে কান্না করলে তো কোনো লাভ নাই। তুমি ফুপির জন্য নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমি কান্না থামানোর চেষ্টা করে ছোট করে বললাম, আচ্ছা। গুড গার্ল। ডিনার করেছো? না। যাও এখন গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ো। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি। ফোন আর ফুপির ছবিটা নিয়ে রুমের ভেতরে চলে আসি। ফোনটা বিছানায় রেখে ছবিটা পড়ার টেবিলের ড্রয়ারে রাখতে গেলে একটা প্রশ্ন মাথায় এলো। অর্ণব ভাইয়া তখন আমাকে প্রশ্ন করেছিল আমার হাতে কি আছে। উনি কিভাবে জানলেন যে আমার হাতে কিছু আছে? আমার কান্নারত কণ্ঠস্বর শুনে না হয় উনি বুঝেছিলেন যে আমি কান্না করছি, বাট আমার হাতে কি আছে তা তো ফোনের ওপাশ থেকে উনি অনুভব করতে পারে না। তাহলে কিভাবে বুঝলো? উনি আজকে আবার আমাদের বাসার আশেপাশে আসেনি তো? এক দৌড়ে রুম থেকে বের হয়ে বারান্দায় গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম না, কোথাও তো অর্ণব ভাইয়াকে দেখা যাচ্ছে না, রাস্তাতেও না। আর রাস্তাতে থাকলেও বারান্দার ফ্লোরে বসে থাকা আমাকে দেখা যাবে না। উনি কি কাছাকাছি কোনো বাসা থেকে দেখছেন? কথাটা ভেবে আশেপাশের বাসার দিকে তাকালাম। তারপর আবারও বারান্দার ফ্লোরে যেখানে আমি এতক্ষণ বসেছিলাম সেখানে তাকালাম। না, কোনো বাসা বা বাসার ছাদ থেকেও তো দেখা সম্ভব না, কারণ বারান্দায় লাইট জ্বালানো নেই। রুমের পর্দাটাও বেশি, অর্ধেক পরিমাণে টানা। এই আবছা আলোতে এত দূর থেকে আমার হাতে থাকা একটা ছবি তো দেখা ইম্পসিবল। তাহলে উনি কি করে বুঝলেন? ওনার সাথে কি সত্যি জিনটিন কিছু আছে নাকি, যে আমি কখন কি করি না করি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গিয়ে তার কাছে বর্ণনা দেয়? আমার ভাবনার মাঝে হঠাৎ কোথা থেকে যেন একটা হাওয়া এসে গা ছুঁয়ে গেল। জিন কি মানুষের মনের কথা শুনতে পারে? আমার কথা শুনে এমন বাতাস চালো না তো? যদিও অর্ণব ভাইয়ার জিন আমার কোনো ক্ষতি করবে না, তাও তো জিন মানেই তো ভয়ের জিনিস। তাই আমি ভয়ে এক দৌড়ে রুমে গিয়ে বারান্দা লক করে নিচে চলে যাই। ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছি আমি, বাবা আর মা। কারো মুখেই কোনো কথা নেই, সবাই চুপচাপ খাচ্ছি।
সিদ্ধ ডিমটা হাতে নিয়ে দেখছি আর ভাবছি প্রথম সিদ্ধ ডিম কে আবিষ্কার করেছে আর কিভাবে করেছে। মনে হয় ভুলে গরম পানির হাঁড়ির মধ্যে পড়ে গিয়েছিল, তারপর সিদ্ধ হয়ে গিয়েছে। মহিলাটা কিপটে না হয় কৌতূহলী ছিল, তাই খেয়ে দেখেছে। খেয়ে হয়তো ভালো লেগেছে, তাই পুরো ফ্যামিলিকে রান্না করে খাইয়েছে। তার থেকে প্রতিবেশী। এইভাবেই সিদ্ধ ডিম ফেমাস হয়ে যায়। কিন্তু যদি হাঁড়ি আবিষ্কারের আগে সিদ্ধ ডিম আবিষ্কার হয়, তাহলে কিভাবে তা সিদ্ধ করা হয়েছে? আগ্নেয়গিরি। কোনো পাখি টাকি মনে হয় আগ্নেয়গিরির মধ্যে ডিম পেড়ে দিয়েছে আর তা সিদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু লাভাতে গিয়ে কিভাবে ডিম পারবে? মনে হয় উড়তে উড়তে ডিম পেড়েছিল। উড়তে উড়তে কোনো পাখি ডিম পারে? গুগল সার্চ করতে হবে। খেয়ে গিয়ে হঠাৎ আমার পাশের চেয়ারে কেউ বসলে আমি চোখ তুলে তাকিয়ে চমকে যাই। আমার পাশের চেয়ারে হাতা গোটানো নীল রঙের শার্ট পরে বসে আছে অরণ্য ভাইয়া। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। বাবা মাও খাওয়া ছেড়ে ওনার দিকে তাকিয়ে আছে। উনি কোনো দিকে না তাকিয়ে ঝুড়ি থেকে কলা নিয়ে খাওয়া শুরু করে দেয়। বাবা জিজ্ঞেস করলো, তুমি এখন এখানে কি করছো? অরণ্য ভাইয়া কলা খেতে খেতে বাবাকে বলল। শ্বশুরবাড়ির ব্রেকফাস্ট খেতে এসেছি। বাবা বিরক্ত নিয়ে বলল, শর্তের কথা মনে আছে? শ্বশুর বাড়িতে থাকবে না যদি শর্ত না পূরণ করতে পারো। অরণ্য ভাইয়া আরো একটা কলা নিয়ে তার খোসা ছাড়াতে ছাড়াতে বলল। বাবা তার ছেলে সুরে বলল, সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। অরণ্য মুখে যখন বলে সে করবে, তাহলে ধরে নেন তা হয়ে গেছে। বাবা তার ছেলে সুরে বলল, দেখবো নে তোমার বড় বড় কথা বছর খানেক পর কোথায় থাকে। অরণ্য ভাইয়া বাবাকে আর কিছু বলল না, আমার দিকে তাকিয়ে বলল, তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমাদের ঘন্টাখানেকের মধ্যে বের হতে হবে। বাবা জিজ্ঞেস করলো, তুমি ওকে নিয়ে এখন কোথায় যাবে? অরণ্য ভাইয়া মুখে হাসির রেখা টেনে বলল। হানিমুনে। অরণ্য ভাইয়ার কথা শুনে আমি বিষম খেলাম। আসলেই উনি নির্লজ্জ। না হয় বাবাকে এমন কথা কিভাবে বলল? আমি তো এই ওয়ার্ডটা নীরা ছাড়া আর কারোর সামনে উচ্চারণই করতে পারি না লজ্জায়। অরণ্য ভাই আমার সামনে পানি গ্লাস ধরে বলল। পানি খাও। আমি অরণ্য ভাইয়ার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে গ্লাসের অর্ধেক পানি শেষ করে ফেললাম। অরণ্য ভাইয়া ধমকে বলল। আস্তে ধীরে খেতে পারো না? আমি অরণ্য ভাইয়ের উদ্দেশ্যে মনে মনে বললাম, আমার খাওয়াতে কোনো দোষ ছিল না, সব দোষ আপনার। কিন্তু তা আপনাকে বলার তো সাহস নেই আমার। আমি খুব শান্ত ও ভদ্রভাবে বললাম, আমার খাওয়া শেষ। অরণ্য ভাইয়া আদেশের কণ্ঠে বলল, যাও রেডি হয়ে এসো, ইউনিভার্সিটিতে আজকে রেজিস্ট্রেশন, ভুলে গিয়েছো? ওহো, এত গোলমালে তো আমি রেজিস্ট্রেশনের কথাই ভুলে গিয়েছি। লজ্জায় এমনি বাবা মায়ের সামনে বসে থাকতে অস্বস্তি লাগছিল। অরণ্য ভাইয়ের কথায় এখান থেকে উঠে যাওয়ার একটা সুযোগ পেয়ে উঠে রুমের দিকে যেতে লাগলাম। রুমের দরজার সামনে গেলে বাবার রাগী কণ্ঠ আমার কানে এলো। বাবা রেগে অরণ্য ভাইয়াকে বলছে। তারপর অরণ্য ভাইয়ার কণ্ঠস্বর কানে এলো। অরণ্য ভাইয়া বলছে, তোমার সাহস তো কম না? তুমি আমার বাসায় এসে আমার চোখের সামনে আমার মেয়েকে ধমকাচ্ছ। আপনার মেয়ে আমার বিয়ে করা বউ, তাকে শাসন করার অধিকার যেমন আপনার আছে, তেমনি আমারও আছে। তারপর কে কি বললো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না শুনে রুমের ভিতর ঢুকে গেলাম, কারণ এখন তাড়াতাড়ি রেডি হতে হবে। লেট করলে আবার ওনার ধমক খেতে হবে। আমি রেডি হতে চলে যাওয়ার পর কি হলো জানি না, বাট আমি নিচে নেমে দেখি অর্ণব ভাইয়ার সাথে মা সোফাতে বসে হেসে হেসে কথা বলছে। আশেপাশে চোখ ঘুরিয়ে বাবাকে খুঁজলাম না, বাবাকে তো কোথাও দেখা যাচ্ছে না, মনে হয় অফিসে চলে গিয়েছে। আমাকে দেখে অর্ণব ভাইয়া সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, রেডি, তুমি চলো। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল। আচ্ছা আমি চলি তাহলে। মাও হাসি মুখে বলল। আচ্ছা বাবা, সাবধানে যেও। মা আর অর্ণব ভাইয়ার এই বাক্যালাপ শুনে আমি আবারও বিষম খাই খাই একটা অবস্থা। কিছুক্ষণ আগেও তো মা ওনাকে দেখতে পারতো না। আমি রেডি হওয়ার এই মুহূর্তটুকুর মধ্যে কি এমন হয়ে গেল যে মা ওনাকে একেবারে বাবা বলে ডাকছে? অর্ণব ভাইয়া মিষ্টি হেসে বলল। আচ্ছা আমি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, চলো। মাকে খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল কেন তার এই পরিবর্তন, কিন্তু অর্ণব ভাইয়া তাড়া দেয়ায় আর জিজ্ঞেস করতে পারলাম না। মায়ের দিকে তাকিয়ে বললাম, আসি মা। মা হাসি খুশি মুখে বলল। আচ্ছা যা। আমি আর অর্ণব ভাইয়া বাসা থেকে বের হয়ে ওনার গাড়ির কাছে গেলাম। উনি আগের বারের মতো এবার আমাকে গাড়ির দরজা খুলে দিল। আমি গাড়িতে উঠে বসলে উনি আমার পাশের দরজা বন্ধ করে আমার পাশে ড্রাইভিং সিটের দরজা খুলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় সে। আমার খুব টেনশন হচ্ছে। উনি তো গতবারের মতো এবারও রেজিস্ট্রেশনের দিন খাতা নিয়ে আসবে। আল্লাহই জানে কি করেছি। আমার ভাবনার ইতি টেনে অর্ণব ভাইয়া ড্রাইভ করতে করতে প্রশ্ন করলো, এক্সাম কেমন হয়েছিল?
যা ভয় পাচ্ছিলাম তাই হলো। আমি নিজেই তো কনফিউজড এক্সাম কেমন হয়েছে তা নিয়ে। এখন আমি ওনাকে কি বলবো? যদি বলি ভালো হয়েছে আর রেজাল্টে খারাপ আসে তাহলে বলবে আমি মিথ্যে বলেছি কেন, এই জন্য আবারও শাস্তি টাস্তি ফিক্সড করে দিবে। আবার যদি বলি যে খারাপ হয়েছে কিন্তু রেজাল্ট আসে ভালো, তাহলেও বলবে আমি সব মুখস্থ করে এক্সাম দিয়েছি, তাই এক্সাম যে ভালো হয়েছে তাও বুঝিনি। আর যদি বলি মোটামুটি তাহলেও বলবে কেমন স্টুডেন্ট যে এক্সাম কেমন হয়েছে তাও বলতে পারি না। আমার ভাবনার মাঝে অর্ণব ভাইয়া আবারও প্রশ্ন করলো। কি হলো, বলছো না কেন? আমি কি বলবো কিছু না ভেবে বললাম, জানি না। গাড়িটা সিগন্যালে আটকে আছে আর অর্ণব ভাইয়ার সামনে দিয়ে তাকিয়ে আছে, এতক্ষণ আমাকে প্রশ্ন করছিল। কিন্তু আমার উত্তর শোনার পর উনি কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল। হোয়াট? আমি মাথা নিচু করে ফেললাম। উনি জিজ্ঞেস করলো, জানো না মানে? আমি ভয়ে ভয়ে বললাম, আমি লিখেছি কিন্তু কোডের প্রশ্নগুলো কতটুকু কি হয়েছে আমি শিওর বলতে পারবো না, কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করেছি। সিগন্যাল ছেড়ে দিল। অর্ণব ভাইয়ের সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকলো। আর কোনো কথা বললো না উনি। প্রায় আধা ঘন্টা পর ইউনিভার্সিটির পার্কিং লটে অর্ণব ভাইয়া গাড়ি থেকে নেমে আমার পাশের দরজা খুলে দিয়ে বলল। নামো। আমি চুপচাপ নেমে দাঁড়াই। উনি দরজা লাগিয়ে গাড়ি লক করে সামনের দিকে যেতে যেতে পুনরায় বলল, চলো। পার্কিং লট থেকে ফার্স্ট ফ্লোরে আসলে অর্ণব ভাইয়া হাঁটা থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি লাইব্রেরিতে গিয়ে বসো। বলেই উনি সোজা চলে গেলেন। আমি আর দাঁড়িয়ে না থেকে লাইব্রেরির দিকে হাঁটা দিলাম। আচ্ছা, উনি কি রাগ করেছে আমার উপর এক্সাম কেমন হয়েছে তা না বলতে পারায়? রাগ করাটাই স্বাভাবিক, এত কষ্ট করে পড়িয়েছেন। তবু আমি পুরো চেষ্টা করেছি। তো আমি মনে হয় এসএসসি এইচএসসি এক্সামে এত পরিমাণ লেখাপড়া করিনি যে পরিমাণ এই সেমিস্টারে করেছি। ভয় হচ্ছে রেজাল্ট খারাপ হলে উনি আমাকে কি করবেন সেটা ভেবে লাইব্রেরির চেয়ারে বসে বসে এগুলোই ভাবছিলাম। তখন আমার সামনের টেবিলে এক্সাম পেপারগুলো ছুঁড়ে ফেলে অর্ণব ভাইয়া তার গুরু গম্ভীর কণ্ঠে বলল, এই যে তোমার কাহিনী কিচ্ছা। আমি টেবিলের পেপারগুলোর দিকে তাকিয়ে ভয়ে ভয়ে তাকালাম। ওনার কণ্ঠ শুনে কেন যেন মনে হচ্ছে রেজাল্ট ভালো হয়নি, বেশি খারাপ হয়েছে কি, আবার ফেল টেল করিনি তো? আল্লাহ রক্ষা করো। ভয়ে উল্টানো এক্সাম পেপারগুলো উঠিয়ে কত পেয়েছি তা দেখারও সাহস পাচ্ছি না। অর্ণব ভাইয়া ধুমকে বলল, বসে থেকে শুধু শুধু টাইম ওয়েস্ট করছো কেন? তাড়াতাড়ি রেজাল্ট দেখো, আমাদের আবার অন্য এক জায়গায় যেতে হবে। আমি ভয়ে ভয়ে এক্সাম পেপারগুলো হাতে নিলাম। আল্লাহ আল্লাহ করতে করতে প্রথম পেপারটার দিকে তাকালাম। আমি প্রথম পেপারটা ছিল অর্ডিনারি অ্যান্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর আর মার্ক পেয়েছি 48। কিছুটা খুশি হলাম, পুরোটা হতে পারলাম না, কারণ পরেরগুলো যদি অনেক খারাপ হয় সেই টেনশনে। আস্তে করে প্রথম পেপারটা টেবিলের উপর রেখে পরেরটার দিকে তাকালাম। এটা ডিসক্রিট ম্যাথমেটিক্স, এটাতে পেয়েছি 47। অল্প খুশি হয়ে এটাও টেবিলের উপর রাখলাম। তারপর এটা ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিটস, এটাতে 45। আল্লাহ, মার্ক দেখে আস্তে আস্তে কমছে। ভয়ে ভয়ে এই খাতাটাও টেবিলের উপর রেখে পরের খাতাটার দিকে তাকাতেই ভয়ে আমার হার্টবিট বেড়ে গিয়েছে। এটাই সেই খাতা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুরু দুরু বুক নিয়ে কত পেয়েছি তা দেখি। 42। খুশিতে আমি বসা থেকে লাফিয়ে দাঁড়িয়ে গেলাম। 40 পাওয়ার আশাই করিনি, সেখানে আরো 2 বেশি। সব সম্ভব হয়েছে অর্ণব ভাইয়ার জন্য। অর্ণব ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি না পারলে আমি কখনো এত ভালো রেজাল্ট করতে পারতাম না। অর্ণব ভাইয়া আগে থেকে আমার দিকে তাকিয়েছিল। আমি ধন্যবাদ জানাতেই উনি বলল, শুধু শুকনো ধন্যবাদ দিলে হবে? এত কষ্ট করে পড়ালাম, আমাকে কোনো গিফট দিবা না? আমি আমতা আমতা করে বললাম, আসলে গিফট আমি আগেই দিতাম, কিন্তু কি গিফট দিব আমি খুঁজেই পাচ্ছিলাম না। শার্টও যে কিনবো মাপ তো জানি না তাই। অর্ণব ভাইয়া কপাল কুঁচকে বলল, আমি কি তোমার টিচার নাকি যে আমাকে শার্ট গিফট করবা? আমি বোকার মতো প্রশ্ন করলাম, তাহলে কি গিফট করব? তুমি আমাকে গিফট হিসেবে আদর করে দিতে পারো। এত বড় হয়ে ওনার আদর খেতে ইচ্ছে করছে, একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। এই আর কি, আমার তো সুবিধাই হলো, ওনাকে আদর করে আমি গিফটের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবো। কতগুলো ভাবতে ভাবতে ওনার কাছে গিয়ে ওনার মাথায় হাত বুলিয়ে দিলাম। উনি চোখ মুখ ফ্যাকাশে করে আমার দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি নিঝু? কি হলো, ওনার চেহারায় এমন রং উড়ে গেল কেন? উনি আদর করতে বলেছে, আমি তো তাই করেছি। তাহলে? অর্ণব ভাই আমার পাশে গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট না দিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা প্রায় সাথে সাথেই কল রিসিভ করলে অর্ণব ভাইয়া বলল, হ্যালো রাতুল, শোন আমি রওনা দিচ্ছি, তোরা ঘন্টাখানেক পর রওনা দিস।
ফোনের ওপাশ থেকে রাতুল ভাইয়া কি বললো শোনা গেল না। অর্ণব ভাইয়া লাইন কেটে দিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দেয়। এই রাতুল ভাইয়ার কথা মনে হতে মনে পড়লো উনি আমাকে আপু বলে রাখে। উনি এবার মনে হয় 11 সেমিস্টারে রেজিস্ট্রেশন করেছে, আর আমি এবার মাত্র 3rd সেমিস্টারে রেজিস্ট্রেশন করলাম। তার মানে উনি আমার থেকে 8 সেমিস্টার বড়। তাহলে উনি আমার থেকে 2-4 বছরের বড় হবে। তারপরে উনি আমাকে আপু ডাকে কেন? আমার খুব অস্বস্তি লাগে আমার থেকে বড় মানুষের মুখ থেকে এই আপু ডাকটা শুনলে। কেমন যেন অস্বস্তি লাগে আমার। আমি বলেছিলাম নাম ধরে ডাকতে, কিন্তু উনি শুনেই না। মিষ্টি হেসে সেই আপুই ডাকে। আচ্ছা, অর্ণব ভাইয়াকে কি বলবো যাতে রাতুল ভাইয়াকে বলে দেয় উনি যেন আমাকে আপু না ডেকে আমার নাম ধরে ডাকে। এটাই ভালো বুদ্ধি। ভাইয়া বলে নিশ্চয়ই শুনবে। আমি অর্ণব ভাইয়ের দিকে তাকালাম। উনি এক মনে গাড়ি চালাচ্ছেন। আমি শান্ত কণ্ঠে বললাম, ভাইয়া একটা কথা ছিল। অর্ণব ভাইয়া ড্রাইভ করতে করতে বলল, কি কথা বল। আপনি রাতুল ভাইয়াকে বলে দিন তো আমাকে যেন আপু না ডাকে, আমাকে যেন নাম ধরে ডাকে। উনি আমার থেকে বড়, উনি আমাকে আপু ডাকলে আমার শুনতে ভালো লাগে না। এমনিতেও আর আপু বলে ডাকবে না, অলরেডি ভাবি ডাকা শুরু করে দিছে। ভাবি কেন ডাকবে? কথাটা শেষ করার আগেই আমি লজ্জায় মাথা নামিয়ে নিলাম। রেজাল্টের টেনশনে আমার মাথা থেকে বেরই হয়ে গিয়েছিল ওনার আর আমার বিয়ের কথাটা। আর চোখে অরণ্য ভাইয়ের দিকে তাকিয়ে দেখে উনি মুচকে মুচকে হাসছেন। হঠাৎ আমি চোখ ঘুরিয়ে বাইরের দিকে তাকাই। বাইরের দিকে তাকাতেই খেয়াল করি এটা বাসায় যাওয়ার রাস্তা না। তখন আরো একটা কথা মাথায় আসে। খাতা সামনে নিয়ে যখন বসেছিলাম তখন অর্ণব ভাইয়া বলেছিল অন্য এক জায়গায় যেতে হবে। টেনশনে তখন খেয়ালই করিনি। কোথায় যাচ্ছি আমরা জিজ্ঞেস করব? আগের বারের মতো বলবে না তো? না, আজকে আমার রেজাল্ট ভালো হয়েছে, ওনার মুডটাও ভালো, কিছু বলবে না মনে হয়। ওনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি আমরা? গাড়ি চালাতে চালাতেই অর্ণব ভাইয়ার সোজা সাপটা উত্তর, তোমাকে বিক্রি করে দিতে। আমি জানি আপনি আমাকে বিক্রি করবেন না। শিওর? 100%। অর্ণব ভাইয়া শব্দ করে হেসে দিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, হাসছেন কেন? অর্ণব ভাইয়া হাসি থামিয়ে উত্তর দিল, আমি জানি তুমি জানো যে আমি তোমাকে বিক্রি করব না, এটা এত ভাব নিয়ে বলার কিছু নাই। বলুন না আমরা কোথায় যাচ্ছি। গেলেই দেখবা, এখন জিজ্ঞেস করে লাভ নাই। আমি এখন তোমাকে কিছুই বলবো না। আমি আর কিছু জিজ্ঞেস না করে চুপচাপ বসে রাস্তা শেষ হওয়ার প্রহর গুনতে থাকলাম। রেডিওতে বাজছে গাড়ি চলে না গান, আর এখানে তো গাড়ি থামার নামই নেই। উত্তরা টঙ্গী পেরিয়ে গাড়ি এখন গাজীপুরে। এইদিকে কোথায় যাচ্ছেন উনি? জিজ্ঞেস করলেও তো কিছু বলবে না। মুখে অদৃশ্য স্যালোটেপ লাগিয়ে বসে আছে মনে হয়, কোনো কথাই বলছে না। এদিকে ওনার বকার ভয়ে বেশি নড়াচড়া না করে স্থির হয়ে এই 2-2.5 ঘন্টা গাড়িতে বসে থাকতে থাকতে আমার কোমর শেষ। আচ্ছা, উনি যাচ্ছেনটা কোথায়? এই দিক দিয়ে কোথায় যাওয়া যায়? সিলেট। উনি কি আমাকে এখন সিলেট নিয়ে যাচ্ছেন? কিন্তু কেন? হঠাৎ মনে পড়লো বাবাকে বলা অর্ণব ভাইয়ের সেই কথাটা, যেটা শুনে আমি বিষম খেয়েছিলাম। কিন্তু ওটা তো উনি দুষ্টুমি করে বলেছিল, নাকি সত্যি সত্যি এখন উনি আমাকে হানিমুনে সিলেটে নিয়ে যাচ্ছেন? যদিও অর্ণব ভাইয়াকে কথাটা জিজ্ঞেস করতে ভয় আর লজ্জা দুটোই লাগছে, কিন্তু কৌতূহল দমাতে না পেরে আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে ইসে নিয়ে যাচ্ছেন? অর্ণব ভাইয়ার সামনের দিকে তাকিয়েই গাড়ি চালাতে চালাতে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, ইসে আবার কোন জায়গা? ওই যে সকালে যে বাবাকে বললেন, মনে নেই আপনার? যেটা শুনে আমি বিষম খেয়েছিলাম। অর্ণব ভাইয়া দুষ্টু হাসি হেসে বলল, মনে আছে, কিন্তু বলবো না যতক্ষণ পর্যন্ত তুমি এই ইসে চেঞ্জ করে তার নাম না বলবে। লাল চোখা কোথাকার, নিজের লাজ লজ্জা নেই বলে কি ভাবে যে আমারও নেই? বলবো না আমি, কিন্তু না বলে তো উনি উত্তরও দিবে না। কৌতূহল বাবাজিও তো মাথা খারাপ করে ফেলছে। আমি মাথা নিচু করে তোতলাতে তোতলাতে বললাম, হানিমুনে। অতি আফসোসের সাথে বলছি, না, এখন আমরা হানিমুনে যাচ্ছি না। তবে তুমি চাইলে যেতেই পারি। আমি মাথা নিচু রেখে চোখ দুটো ছোট হালকা উপরে তুলে ওনার দিকে তাকালাম। উনি মুখে দুষ্টু হাসি নিয়ে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছে। আগে ভেবেছিলাম উনি রাগী, কিন্তু এখন দেখি উনি নির্লজ্জ, দুষ্ট আর বদ একটা লোক। কিন্তু আমরা তাহলে কোথায় যাচ্ছি? আমি আবারও জিজ্ঞেস করলাম, তাহলে কি আমরা সিলেট মাজারে যাচ্ছি? ওনার সোজা সাপটা উত্তর, না। হানিমুনেও যাচ্ছি না, আবার মাজারেও যাচ্ছি না, তাহলে যাচ্ছিটা কোথায়? সিলেটে কোনো রিসোর্টে? কথা মাথায় আসতেই অর্ণব ভাইয়া পুনরায় জিজ্ঞেস করলাম, আমরা কি সিলেটে কোনো রিসোর্টে ঘুরতে যাচ্ছি? হুম। যা জিজ্ঞেস করি তাই না। আমি এবার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, আমরা সিলেটে যাচ্ছি তো?
না, তাহলে কোথায় যাচ্ছি? সেটা বলা যাবে না। ধুর ছাতার মাথা, আর কিছু জিজ্ঞেসই করবো না। যেই চুলো ইচ্ছা হয় যাক। কথাটা ভেবে মাথা ঘুরিয়ে ওই ভাই, এটা সব